তিনি জীবিত না মৃত, মানে পুরো ব্যাপারটাকে নিয়ে মানে এটা মানে সাসপিশনটাকে আরো মানুষের যে সন্দেহটা আজকে আরো বেশি হয়ে যাচ্ছে। কারণ সব মিলিয়ে যে রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর সব মিলিয়ে একটা পুরো একটা কেওটিক সিচুয়েশন নিয়ে এসছে, এবং কেন নিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু জানতে হবে। গত কয়েক বছর ধরে বিভিন্ন ভাবে এই যে হেলথ মাফিয়া তারা এইখানে কিন্তু পুরো যে হেলথ সিস্টেমটাকে ক্যাপচার করে নিয়েছে, এবং বিভিন্ন ভাবে কাউকে চমকে ধমকিয়ে বিভিন্ন ধরনের পাস ফেল, ছাত্রছাত্রীদের কি থাকে পাস ফেল, সে হয়তো পড়াশোনা করলো, সবকিছু খাটাখাটনি করলো, তারপরে তাকে ফেল করিয়ে দিল। এবং সন্দীপ ঘোষ এত দুঃসাহস কি করে পেলো? আমরা দেখেছি তার জন্মদিনে তাকে বিশেষ করে বার্থডে জন্য অন্যান্য আমাদের পশ্চিমবঙ্গে অনেক কৃতি ডাক্তার আছে, চিকিৎসক আছে, তাদেরকে কোনো বার্থডের জন্য শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান না মুখ্যমন্ত্রী। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠান। তাহলে এই জবাবগুলো তো যে শুভেচ্ছা দিচ্ছেন, যে তাকে কৃতি মনে করছেন, জবাব তো তাকেও দিতে হবে। নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম, সঙ্গে আমি তপজা। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা শহর দেশ, যা আপনারা এই মুহূর্তে জানেন। আর সেই জায়গা থেকেই আরো কিছু প্রশ্ন থেকে যায়। আর এই মুহূর্তে আজকের এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইন্দ্রনীল খান। কেবলমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার পরিচয় দিয়ে ক্ষান্ত থাকা যায় না, কারণ তিনি একজন সমাজের প্রতিষ্ঠিত চিকিৎসক। তাই সেই আঙ্গিক থেকে কিছু প্রশ্ন যা উঠে আসছে তা তার কাছে রাখা সমীচীন বলে আমার মনে হয়। স্বাগত ইন্দ্রনীল বাবু। নমস্কার। আপনি একজন প্রতিষ্ঠিত চিকিৎসক, এবং একজন চিকিৎসক পেশাগতভাবেই যে কোনো বডি দেখে, মৃতদেহ দেখে আইডেন্টিফাই করতে পারে তার স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু। অথচ দেখা গেল মেয়েটির বাড়িতে যখন প্রথম ফোন গেল আরজিকরের নির্যাতিতা, তার বাড়িতে ফোন যাওয়ার পর বলা হলো মেয়েটি অসুস্থ এবং আত্মহত্যা করেছে। বাড়ির লোককে এতগুলো মিথ্যে কথা বলা হলো কেন? দেখুন, কেন বলা হলো সেটা তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যার তত্ত্বাবধানে আরজিকর মেডিকেল কলেজ, সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বা আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তারাই এর সদুত্তর দিতে পারবেন। কিন্তু প্রশ্ন তো এখানেই, কারণ রাজ্যের একটা খুবই প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজ, সেখানে হাজারের থেকে বেশি সংখ্যায় ডাক্তার আছেন, মেডিকেল পড়ুয়া, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, প্রফেসর সব মিলিয়ে একটা ভালো সংখ্যা, অন্তত হাজারের বেশি ডাক্তার আছে। কিন্তু 1000 জন ডাক্তার যেখানে আছে সেখানে একজন মানুষ তিনি জীবিত আছেন না মৃত আছেন সেটা বোঝা যাচ্ছে না। ডাক্তারদের উপর প্রশ্ন চিহ্ন না তুলে আমার মনে হয় প্রশ্নটা এখানে কারা এই ইনফরমেশন দিল এবং কেন দিল। কারণ ডাক্তার যারা আছেন তারা তো অবভিয়াসলি একজন মেডিকেল কজ অফ ডেথ, বা আমরা যখন কোনো মানুষকে মৃত না জীবিত আছে তার জন্য ডাক্তারকেই আপনারা ঘরে নিয়ে যান, তার বা হাসপাতালে হচ্ছে, এবং ডাক্তার দেখে নাড়ি টিপে বলছে যে উনি জীবিত আছেন কি মৃত আছেন। তো সেখানে ডাক্তার আছে, হাজারের বেশি ডাক্তার আছে, কিন্তু তাদেরকে কাউকে দেখালো হলো কি হলো না, না শুধুমাত্র তৃণমূলে যেমন বিভিন্ন ভিডিও আসছে যেখানে দেখা যাচ্ছে যে বৈঠক হয়েছে, সেখানে অনেক ধরনের ডাক্তার ছিল, তারা হয়তো আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার নয়, সেই ব্যক্তিও ওখানে ছিল। হ্যাঁ, তো তারা কি পরীক্ষা করলো এবং তাদের পরীক্ষা অনুযায়ী তিনি জীবিত না মৃত, মানে পুরো ব্যাপারটাকে নিয়ে মানে এটা মানে সাসপিশনটাকে আরো মানুষের যে সন্দেহটা আজকে আরো বেশি হয়ে যাচ্ছে। কারণ সব মিলিয়ে যে রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর সব মিলিয়ে একটা পুরো একটা কেওটিক সিচুয়েশন নিয়ে এসছে, এবং কেন নিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু জানতে হবে। এই মুহূর্তে যে ছবিগুলো সামনে আসছে সেখানে লাল জামা পরা একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে যার নাম অভিক রায়, যাকে নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হচ্ছে। তিনি কি সত্যি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? অভিক দে বলে যে ডাক্তারের কথা বলা হচ্ছে, তিনি আরজিকর মেডিকেল কলেজের না জুনিয়র ডাক্তার না সিনিয়র ডাক্তার, কিন্তু তিনি কেন গেছেন কেউ জানে না। তারপরে আমরা দেখলাম তিনি হলেন বিভিন্ন সবুজ আবির খেলা, বিভিন্ন তার ভিডিও পেলাম, ছবি পেলাম। সবুজ আবির খেলতেই পারে, রাজনৈতিক তার একটা মতাদর্শ থাকতেই পারে, কিন্তু তিনি আরজিকর মেডিকেল কলেজ একটা সাইট অফ ক্রাইম, যেখানে ক্রাইম সিন, সেখানে তিনি কি করে পৌঁছলেন, কোন অধিকারে পৌঁছলেন, সেই প্রশ্নগুলো তো আসবেই। এবং সন্দীপ ঘোষের তিনি বিশেষ ঘনিষ্ঠ, বিভিন্ন সময় দেখলাম একই ফ্রেমে তিনিও সবুজ আবির, সন্দীপ ঘোষের সবুজ আবির, অভিক দেও সবুজ আবির, একই ফ্রেমে আছে। তাহলে কি সন্দীপ ঘোষই অভিক দেকে ডেকে আনলো? এবং অভিক দেকে ডাকা হলো কেন, ডাকা হলো কি লুকোতে ঢাকা হলো? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে খুব স্বাভাবিক, এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবটা দিতেই হবে। এখন তো দেখা যাচ্ছে প্লেস অফ অকারেন্সও চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্লেস অফ অকারেন্স চেঞ্জ হলে কি বিভিন্ন যে ফরেনসিক যে প্রমাণপত্রগুলো সেখানে পাওয়া যেত
সেগুলো কি ইচ্ছে করে নষ্ট করার জন্য প্লেস অফ অকারেন্স চেঞ্জ করা হলো বলে মনে হয়? প্লেস অফ অকারেন্স কি ছিল কি নয়, এখানে তো রাজ্যে রোজ এক এক রকম ইনফরমেশন আছে। রাজ্যের দেখি বিভিন্ন পুলিশ কর্তা আছে, তারা সকালবেলা একটা মানে তৃণমূলের একদিকে কুণাল ঘোষ বসেন, আর একদিকে রাজ্য পুলিশের কোনো একজন পদমধ্যস্থ মানে বিভিন্ন উচ্চ পর্যায়ের একজন অফিসার এসে বসেন। কুণাল ঘোষ এক বিবৃতি দেন, কলকাতা পুলিশের সেই আইপিএস তিনি আর এক বিবৃতি দেন, এবং দুজনের বিবৃতি বোঝা যাচ্ছে যে একই সোর্সটা একই। কিন্তু প্রশ্ন হলো যে এই বিবৃতিগুলো তারা দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। যিনি নির্যাতিতা তার মা বাবা কি বলছেন, তারা সচক্ষে কি দেখেছেন, তারা তো মিথ্যে কথা বলবে না, তাদের আর হারানোর কিছু নেই। যিনি নির্যাতিতা তার মেয়েকে তারা হারিয়েছেন সদ্য, আর এত নিষ্ঠুর ভাবে তারা হারিয়েছেন, এত নির্মম ভাবে তার উপর যে অত্যাচার হয়েছে, এই মর্মান্তিক মৃত্যুর বা তাদের আর হারাবার কিচ্ছু নেই। তারা এখন শুধুমাত্র বিচার চায়, এবং বিচারের জন্য তারা যতটা পাচ্ছে, যতটা তাদের সব দিক থেকে তারা সহায়তা করছেন এবং তারাও সহায়তা চাইছেন। সাধারণ মানুষ, ওখানে যারা তার কলিগস ছিল, সিনিয়র ছিল, জুনিয়র ছিল, সকলের সহায়তা, পুলিশ প্রশাসনের সেখানে সহায়তা করা উচিত। কিন্তু যেখানে আমরা দেখছি বারবার করে পুলিশ প্রশাসন কোথাও একটা মনে হচ্ছে যে বারবার একটা ডিফেন্সিভে চলছে। কাকে ডিফেন্ড করছে রাজ্য সরকার? কাকে ডিফেন্ড করছে? একজন রেপিস্টকে কেন ডিফেন্ড করবে? একজন খুনিকে কেন ডিফেন্ড করবে? এত ডিফেন্সিভে কেন থাকছে? পুলিশ পরিষ্কার যা সত্য সেটাই সামনে রাখুক, একবার রাখুক, বারবার করে তাহলে এত প্রেস কনফারেন্স করার দরকার হয় না। একবার প্রেস কনফারেন্স করেই তারা বলতে পারতেন, কিন্তু উল্টে আমরা দেখেছিলাম পুলিশ কমিশনার তিনি নির্যাতিতার নাম নিয়ে ফেলছেন, অথচ সবাই তখন জানে যে নির্যাতিতা যে অবস্থায় পেয়েছেন তার উপর সেক্সুয়াল টর্চার হয়েছে। ইনকোয়েস্ট চলছিল তখন, সেই ইনকোয়েস্টে তারপরে এটা খুবই মানে এটা সবাই এক্সপেক্টই করছিল, কারণ যেরকম ভাবে বডি ছিল যে একটা সম্ভাবনা ছিলই যে তার উপর রেপ হয়েছে। এবং তারপরে সব জানা সত্ত্বেও ভারতীয় ন্যায় সংহিতা, ইন্ডিয়ান পেনাল কোড সবকিছু অনুযায়ী যেটা একটা দণ্ডনীয় অপরাধ, সেটা জানা সত্ত্বেও রাজ্যের পুলিশ কমিশনার বা ইভেন সেই আরজিকর মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল বারবার নির্যাতিতার নাম মুখে নিচ্ছিলেন। এটা তো খুবই ঘোরতর অন্যায়। এটা কেন নিচ্ছিলেন? ওরা কি দেখাতে চাইছিল যে না তার উপর কোনো সেক্সুয়াল টর্চার হয়নি, তার উপর কোনো রেপ হয়নি? কারণ তারা বারবার করে নামটা নিচ্ছিলেন হয়তো এই অভিসন্ধিতেই যাতে এটাকে রেপ না, এই পুরো ঘটনাটাকে থেকে রেপ না বলে তারা যে ফোন কল গুলো গেছে যে সুইসাইড সেগুলোর উপরই তারা জোরটা দিতে পারে। মেয়েটির বডি যেভাবে পাওয়া গিয়েছে চরম আঘাত পেয়েছে, প্রচুর ক্ষত দেখা যাচ্ছে। এত আক্রোশের কারণ কি? মেয়েটি কি ম্যানেজমেন্টের এমন কোনো গোপন তথ্য বুঝতে পেরে গেছিল যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছিল? দেখুন, যেরকম ইনকোয়েস্টের রিপোর্ট যেটা মিডিয়ার সৌজন্যে আমরা দেখতে পেয়েছি, তো সোশ্যাল মিডিয়াতেও এসছে বিভিন্ন সময়, সেগুলো পুলিশ রিফিউটও করতে পারেনি, কারণ তার মানে সেটা সঠিকই আছে, এবং পুলিশের তরফ থেকেও যে ইনফরমেশন এসছে সেই অনুযায়ী যত আঘাত আছে এটা খুব সাজেস্ট করছে এটা একটা কোনোভাবে হেড ক্রাইম হয়ে থাকতে পারে। কিন্তু এত হেট্রেট বা কেন, এত রাগ কেন? একজন জুনিয়র ডাক্তার, একজন মেয়ে ডাক্তার, তিনি একজন পাঠরতা, ওখানে তিনি ডিউটি করছেন, 36 ঘন্টা টানা ডিউটি করেছেন, তার উপর এত আক্রোশ কার থাকতে পারে? এখানে প্রশ্ন আসবেই, এটা কি শুধুমাত্র কোনো একটা সেক্সুয়াল পারভার্সনের জন্যই, না এই যে এত ফিজিক্যাল ইনজুরিস? কারণ সে হয়তো অনেক কিছু জানতে পেরে গেছিলেন যেগুলো হয়তো চেপে যাওয়ার একটা, তাকে হয়তো তাকে মেরে ফেললে সেই সত্য হয়তো আগামী দিনে প্রকাশিত হবে না, উদ্ঘাটিত হবে না, সত্য তার সাথে সাথে শায়িত হবে। এই প্রশ্নগুলো খুবই মানে স্বাভাবিক, কারণ এত হেড ক্রাইম, মানে একটা টিপিক্যাল যেগুলো সেক্সুয়াল পারভার্সন ক্রাইম থাকে তার সঙ্গে এত ফিজিক্যাল ইনজুরিস, মানে সেখানে অনেক কিছুই তার সাথে সাসপিশন, সেই অ্যাঙ্গেল গুলো ইভেন এখনো আমরা যতদূর বিভিন্ন সংবাদ সূত্রে পাচ্ছি যে সিবিআই এর দিক থেকেও সেই বিষয়টাই বারবার করে দেখা হচ্ছে। আপনি একজন চিকিৎসক, আপনি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেই এসেছেন, তো একজন অধ্যক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে মানে অধ্যক্ষের কি কি ডিউটি থাকে, আপনি কি কি দেখেছেন মোটামুটি? দেখুন, অধ্যক্ষের ডিউটি সবার আগে হলো তিনি একজন অধ্যক্ষ, তিনি গার্জিয়ান। তিনি এখানে যতজন এমডি করছেন, যারা এমএস করছেন, যারা ওখানে এমবিবিএস করছেন, বা ইভেন যারা ডিএমএলটি করছেন বা নার্সিং, জিএনএম, বিএসসি নার্সিং করছেন, প্রত্যেকের তিনি অধ্যক্ষ, এবং প্রত্যেকের তিনি কিন্তু তাদের গার্জিয়ান। কারণ পরিবার পরিজন, আমরা যখন ঘর থেকে বেরোয়, কেউ আমরা পড়াশোনা করতে যখন মেডিকেল কলেজে যাচ্ছি, তখন মেডিকেল কলেজ অব্দি হলো রাস্তা, কিন্তু মেডিকেল কলেজে আমরা পৌঁছে গেল, আমার ঘরের ছেলেটা পৌঁছে গেল, আমার ঘরের মেয়েটা পৌঁছে গেল, মানে সে সেফ জোন। কেন? তার মাথার উপরে একটা ছাতা আছে, এবং সেই ছাতাই হলো প্রিন্সিপাল, তিনি অধ্যক্ষ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে একটা তৃণমূলের যে একটা ইনস্টিটিউশনালাইজড যে করাপশন হয়েছে, আমরা শিক্ষার ক্ষেত্রে দেখেছি,
স্বাস্থ্য ক্ষেত্রেও সেটা গত মানে প্রায় 10 বছর ধরে মানে লাগাতার সেটা আরো পুঞ্জীভূত হয়েছে এবং একটা যে শিকড় গেড়েছে না, একটা সিন্ডিকেট, হেলথ মাফিয়া যেটা বলছে, সকল ডাক্তাররা দেখবেন আজকে চিকিৎসকরা কেন আছে রাজপথে, এত আক্রোশ কেন? গত কয়েক বছর ধরে বিভিন্ন ভাবে এই যে হেলথ মাফিয়া তারা এখানে কিন্তু পুরো যে হেলথ সিস্টেমটাকে ক্যাপচার করে নিয়েছে এবং বিভিন্ন ভাবে কাউকে চমকে ধমকিয়ে বিভিন্ন ধরনের পাস ফেল, ছাত্রছাত্রীদের কি থাকে পাস ফেল, সে হয়তো পড়াশোনা করলো, সবকিছু খাটাখাটনি করলো, তারপরে তাকে ফেল করিয়ে দিল। তো এই যে আতঙ্কগুলো সেগুলোকে ওপর যারা সুপারসিড করেছিলেন সবই ঘটেছে কিন্তু একটা হেলথ মাফিয়া, যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এই সন্দীপ ঘোষ। এই সবুজ আবির খেলা সন্দীপ ঘোষ, সবুজ আবির খেলা অভিক দে, সবুজ আবির খেলা সুদীপ্ত রায়, এরা সকলে মিলে যে একটা কন্টিনিউয়াস এই আর জি কর মেডিকেল কলেজ, এরা প্রত্যেকে যুক্ত। একজন আর জি কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, একজন আর জি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আর একজন আর জি কর মেডিকেল কলেজে কেন প্রেজেন্ট ছিল কেউ জানে না, কিন্তু তিনি প্রেজেন্ট ছিলেন একেবারে ক্রাইম সিন অব্দি যার অ্যাক্সেস আছে। সুতরাং এই সকল যারা এই সবুজ আবির খেলা যে যারা সিন্ডিকেট, এবং এদের ভয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজে, মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়েদেরকে যারা জুনিয়র মেয়েরা আসতো তাদেরকে আইটেম সঙ্গের সাথে নাচতে বাধ্য করাতো এই সিন্ডিকেটেরই কোনো একজন, তাদের স্নেহধন্য কোনো মুস্তাফিজুর বলে একজন জুনিয়র ডাক্তার। তো এরকম যারা রয়েছে এরকম, এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, সব জানা সত্ত্বেও সেই সকল মেডিকেল কলেজে কোনো অ্যাকশন নেয়নি কর্তৃপক্ষ। এসএসকেএম হাসপাতাল যেখানে আমরা দেখি দিনের পর দিন সাধারণ রোগীরা তারা বেড পান না, কিন্তু এই যে সিন্ডিকেটের মাধ্যমে যারা যায় তারা সুন্দর সুন্দর একবারে কেবিন বেড পেয়ে যায়। তো এই যে এই পুরো যে সিন্ডিকেট, সেই তারা এত সাহস পেল কোথা থেকে? এবং পুরো এই অপারেশনটা হয়েছে হেলথ ডিপার্টমেন্ট, হেলথ মিনিস্ট্রির মধ্যে, এবং তাদের উপর একজন কলেজ প্রিন্সিপাল, যারা বিভিন্ন কলেজের প্রিন্সিপাল কে হবে না হবে সেটাও এই সিন্ডিকেট ঠিক করছে। তার মানে এরা কারা? আইদার দে আর সুপার চিফ মিনিস্টার অথবা চিফ মিনিস্টারের একদম সব থেকে নিকট এবং সব থেকে আস্থাভাজন ভঞ্জন যারা, তারাই এর মধ্যে রয়েছে। আরজিকর কাণ্ডের দিকে যদি আমি আরেকবার তাকাই, দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তার তাদের মধ্যে কিছু অংশ হচ্ছে প্রতিবাদ করছে, আবার কিছু অংশ সন্দীপ ঘোষের হয়ে চাপাই গাইছে। এই হঠাৎ করে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর বিষয়টা একটু পরিষ্কার করে বলুন। সন্দীপ ঘোষের পাশে কোনো যাদের মেরুদণ্ড আছে এমন কোনো ডাক্তার বা কোনো মেডিকেল পড়ুয়া তারা কেউ দাঁড়ায়নি। সন্দীপ ঘোষ মেডিকেল ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায়, চিকিৎসক সমাজের উনি কলঙ্ক। জুনিয়র ডাক্তার বা ইন্টার্নকে ভয় পাইয়ে কোনোভাবে পাশে দান করানোর চেষ্টা চলছে। উনি এর আগেও বারবার তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, বিভিন্ন কুনীতি কেন বলছি, কারণ বিভিন্ন জুনিয়র ডাক্তার তাদেরকে পাস ফেলের ভয় দেখাচ্ছে, প্রিন্সিপালের চেয়ারের যারা অপব্যবহার করছে, যারা অপব্যবহার করছে, সেরকম একজন প্রিন্সিপালকে দিনের পর দিন তার বিরুদ্ধে ছাত্ররা বারবার গর্জে উঠেছে। তাকে তাড়া করিয়ে আর জি কর থেকে বার করিয়েছিলেন ভোর রাতে, তারপরেও কোন এক অজ্ঞাত হাতের জন্য, কার হাত তার মাথায় আছে, যার জন্য তিনি আবার 3 মাসের মধ্যে আর জি কর মেডিকেল কলেজে বহাল তবিয়তে চলে আসে। এবারও দেখলাম যখন 3-4 দিন ধরে তাকে আর জি কর মেডিকেল কলেজে প্রিন্সিপাল রেখে দেওয়া হলো, তিনি গার্জেন, তার একজন, তিনি নাকি সোকল্ড, তিনি তো হওয়ার কথা অভিভাবক, কিন্তু তিনি অভিভাবকের কোনো কর্তব্য পালন করলেন না। পরিবার পরিজনের, ইভেন যে আমাদের নির্যাতিতা যাকে আমরা হারিয়েছি, অভয়ের বাবা মার সঙ্গেও তিনি পর্যন্ত কথা বলেনি, 3 ঘন্টা ধরে তার মৃতদেহ পর্যন্ত তাকে দেখতে দেয়নি তাদেরকে। তো এমন প্রিন্সিপাল, এমন অভিভাবক কেন তাকে দেখতে দেওয়া হয়নি? এবং বারবার বিভিন্ন অভিযোগ এসছে যে বাইরের লোকরা চলে আসছে, বাইরের লোকরা চলে আসলো কিন্তু তার নিজের বাবা মা পৌঁছতে পারলো না মেয়ের কাছে। এই প্রশ্নগুলো, এই জবাব তো দিতে হবে। এবং সন্দীপ ঘোষ এত দুঃসাহস কি করে পেল? আমরা দেখেছি তার জন্মদিনে তাকে বিশেষ করে বার্থডে জন্য, অন্যান্য আমাদের পশ্চিমবঙ্গে অনেক কৃতি ডাক্তার আছে, চিকিৎসক আছে, তাদেরকে কোনো বার্থডের জন্য শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান না মুখ্যমন্ত্রী। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠান। তাহলে এই জবাবগুলো তো, যে শুভেচ্ছা দিচ্ছেন, যে তাকে কৃতি মনে করছেন, জবাব তো তাকেও দিতে হবে। তার এত স্নেহধন্য ব্যক্তি যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলেও কলকাতা পুলিশ কোনো অ্যাকশন নেয় না, আর এখানে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নেয়। কেউ কোনো একটা কোনো জায়গায় মিছিল করবে গণতান্ত্রিক ভাবে, 5-6 জন জমায়েত করছে, তাদেরকে তুলে নেয় যে কলকাতা পুলিশ, আর সেই কলকাতা পুলিশ পুরো নিষ্ক্রিয় হয়ে থাকে এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা পুলিশ নিষ্ক্রিয় হয়ে থেকেছে দিনের পর দিন ধরে। তার বিরুদ্ধে যখন অভিযোগ তুলেছেন স্বয়ং সেই মেডিকেল কলেজেরই ডেপুটি সুপার আক্তার আলী, তখন কিন্তু পুলিশের কোনো
ভূমিকা আমরা দেখতে পাইনি। আজকে যদি পুলিশ তখন সঠিক কাজ করত, পুলিশ তখন এখন এত প্রেস কনফারেন্স রাজ্য পুলিশকে করতে হতো না। পুলিশ কমিশনার, ডিসি সকাল বিকেল রাত্রি এত প্রেস কনফারেন্স করতে হচ্ছে, কিচ্ছু করতে হতো না। তারা যদি সঠিক সময়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলোর উপর প্রপার অ্যাকশন নিত। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, সঙ্গে একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আমি একদম সাধারণ মানুষের তরফ থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখছি। একজন চিকিৎসক, অন ডিউটি চিকিৎসক, সে তার কর্মস্থলে এইভাবে নির্যাতিত হলো, এতটা আক্রোশের শিকার হলো, এই ঘটনা আপনার কাছে কতটা ভীতিজনক? দেখুন, আমাদের বিশেষ করে যারা জুনিয়র ডাক্তাররা আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা খুব ভালো সংখ্যক আমাদের মেয়েরা ডাক্তারি করে, এখানে পড়াশোনা করছেন, এখানে আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে পশ্চিমবঙ্গে এটা একটা খুব বলতে পারেন আমাদের পজিটিভ ট্রেন্ড যে আমাদের নারী পুরুষ একসাথে এই ওয়ার্ক ফোর্সটায় থাকে, মেডিকেল ওয়ার্ক ফোর্সে। যারা নার্সিং করছেন সেখানে অধিকাংশ 90% বেশি মেয়েরাই আছেন এবং তাদেরকে কাউকে হয়তো মেডিকেল কলেজের মধ্যে তাদেরকে নাইট ডিউটি করতে হচ্ছে, মেয়ে ডাক্তার, মেয়ে নার্স তাদেরকে করতে হচ্ছে। কাউকে হয়তো প্রত্যন্ত গ্রামান্তরে সেখানে গিয়ে করতে হচ্ছে, সেখানে পিএইচসি তে তারা নাইট ডিউটি, একজন মাত্র ডিউটি করছেন। এবং যে অডাসিটি নিয়ে খাস কলকাতার বুকে একজন নারীকে, একজন অন ডিউটি ডাক্তারকে তারই মেডিকেল কলেজের ভেতরে ঢুকে তাকে যে জঘন্যভাবে, যে নিকৃষ্টভাবে অত্যাচার করে যে দানবীয় হত্যালীলা চললো, সেটা আজকে সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের তো শঙ্কিত। এবং যারা ডাক্তার, যারা চিকিৎসক, আমরা প্রত্যেকে এখানে শঙ্কিত। এখানে আমাদের মেয়েরা, তারা আমাদের যারা কলিগ আছে তাদেরকে আমাদের অনেককেই এখন বলতে হচ্ছে তোমরা নাইট ডিউটিটাকে অ্যাভয়েড করো, যেটা আমাদের কখনো এটা কাঙ্ক্ষিত নয়। এবং রাজ্যের দুর্ভাগ্য যে রাজ্য পুলিশ প্রশাসন তারা সিকিউরিটি না দিয়ে নারীদেরকে বলছে তো আপনার নাইট ডিউটি অ্যাভয়েড করুন, কারণ তারা নাকি সিকিউরিটি দিতে পাচ্ছেন। এটা এইভাবে তো চলে না, এটা এইভাবে তো সিস্টেম চলতে পারে না। সিস্টেম চলতে গেলে আমাদের নারী পুরুষ, আমাদের মেয়েরা তো কোনো কম নয়, মেয়েরা কেউ পিছিয়ে নেই। আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে সব ধরনের ডিউটি, সকালে ডিউটি করুক, নাইট ডিউটি। এবং রাজ্যের নিরাপত্তার দায়িত্ব যে রাজ্য সরকারের, তাদেরকে দায়িত্ব নিতে হবে। যদি তারা দায়িত্ব নিতে না পারে, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আইন শৃঙ্খলা স্টেট সাবজেক্ট। সেই আইন শৃঙ্খলা যদি যারা রাখতে না পারছে, যারা মেনটেন করতে না পারছে, সেই সরকারকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি মনে করেন আইন শৃঙ্খলা তিনি মেনটেন করতে পারবেন না, নারীদের তিনি রাতে তাদের ওয়ার্ক প্লেসে সুরক্ষা দিতে পারবেন না, তাহলে তিনি ইমিডিয়েটলি পদত্যাগ করুন। আরো যে কেপেবল, যে সুরক্ষা দিতে পারবে এমন কাউকে তার আসনে বসানো উচিত। তাদেরকে ইন ফিউচার আপনি কি আপনার সহকর্মী হিসেবে পাশে দেখতে চাইবেন? দেখুন, টাকার বিনিময়ে চিকিৎসা করা, চিকিৎসা প্রফেশনটা, মেডিকেল প্রফেশনকে এমনি এমনি নোবেল প্রফেশন বলা হয় না। অর্থ কামানোর জন্য মেডিকেল প্রফেশন না। হ্যাঁ, অর্থ প্রত্যেক মানুষের প্রয়োজন, তাদের বেসিক নেসেসিটিস এর জন্য প্রয়োজন, তাদের থাকা খাওয়া, ইলেকট্রিসিটি বিল, তার পরিবার পরিজন সবার খেয়াল রাখা, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, বাচ্চাদের শিক্ষা সবার জন্য প্রয়োজন। কিন্তু সেটা যদি কারোর প্রায়োরিটি হয়ে থাকে যে আমি টাকা কামানোর জন্য আমি ডাক্তারি করব, তার ডাক্তারি প্রফেশনে না আসাটা উচিত। পয়সার জন্য ডাক্তারি না, ডাক্তারি করার সেবার জন্য ডাক্তারি। কিছু প্রফেশনকে আমার মনে হয় এই ফাইন্যান্সে বা আমার যদি ইকোনমিক, আমি যদি আমার মনে হয় কোনো ব্যক্তি যদি মনে করে যে আমাকে বিশাল কোটি কোটি টাকা কামাতে হবে সেই জন্য আমি ডাক্তারি করব, সেটা তার তাহলে সেই ভাবনা নিয়ে তার ডাক্তারি নয়, তাকে অন্যান্য প্রফেশন আছে, নিশ্চয়ই তিনি কামাতে পারেন, তার জন্য প্রপার অনেক ব্যবসা আছে এবং সৎ পথেও ডাক্তার হয়েও আপনি কামাতে পারেন, কিন্তু সেটা আপনার প্রায়োরিটি হতে পারে না। এবং সৎ পথে আপনি ট্যাক্স দিয়ে আপনি আপনার পেশাগত কারণে সেই সচ্ছলতা আসতেই পারে। এবং সচ্ছলতা আসাটা বলতে পারেন আমাদের ডেফিনেটলি, সেই জন্য আজকে ছেলেমেয়েরা যদি অনেকেই আমাদের রাজ্যের গর্ব, তারা বিভিন্ন যারা তাদের পেশায়, চিকিৎসক পেশায় যারা প্রতিষ্ঠিত আছে, তারা আমাদের রাজ্যের গর্ব, তাতে তো অসুবিধার কিছু নেই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক সংগঠন বা ধরুন নায়ক নায়িকা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আন্দোলন করছে। আপনি একজন ডাক্তার সংগঠন থেকে বিলং করেন, তো আপনাদের সংগঠন কি এই বিষয়টাকে নিয়ে দিল্লিতে বা উচ্চ মহলে কোন রকম চিঠি দিয়ে কোনো আবেদন জানিয়েছে? দেখুন, ঘটনা যেদিনই ঘটেছে 9 তারিখ হয়েছে এবং এই ঘটনা যখনই প্রকাশ্য আসলো এবং ইনকোয়েস্ট রিপোর্টে যখন আমরা সেক্সুয়াল ইনজুরিজ অর্থাৎ রেপের যে এভিডেন্স পাওয়া গেল, প্রকাশ্যে আসলো, ইমিডিয়েটলি আমাদের তরফ থেকে আমরা রাজ্যের, আমাদের কেন্দ্রের সর্বভারতীয় যিনি হেলথ মিনিস্টার আছেন, ইউনিয়ন হেলথ মিনিস্টার শ্রী জেপি নাড্ডাজিকে ইমিডিয়েটলি আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি লিখে ইমিডিয়েটলি চিকিৎসকদের
যে চিকিৎসক মহল যে আতঙ্কিত হয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গে কলকাতার বুকে একজন লেডি ডাক্তার, একজন মহিলা ডাক্তারের উপর যে নির্মম অত্যাচার চলে, সাধারণ মানুষ আজকে যে শকে চলে গেছে, যে চিকিৎসক মহল এবং তার যে ইম্প্যাক্টটা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর ওপর এবং সমগ্র ভারতবাসীর ওপরও পড়ছে, সেটাও কিন্তু আমরা তখন ইমিডিয়েটলি তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আহ্বান জানিয়ে তার কাছ থেকে আমরা আগ্রহ করে চিঠি লিখেছি। এই বিষয়টা নিয়ে আপনাদের নেক্সট মুভমেন্ট কি থাকবে, ক্যাম্পেইন কি কোথায় নিয়ে যাবে দেখতে পারি? আমাদের ডিমান্ড ফর জাস্টিস, আমরা বিচার চাই, বিচার চাই, অভয়ার বিচার নিশ্চয়ই চাই, এবং দ্যাট ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। সাথে সাথে আমাদের এটাও এনশিওর করতে হবে যাতে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনে আর দ্বিতীয় অভয়া 2 যেন কেউ না হয়। আমাদের বাংলার কোনো মেয়ে, বাংলার কোনো কন্যা সন্তান, বাংলার কোনো মেধাবী ছাত্রী তিনি যেন দ্বিতীয় অভয়া কেউ যেন না হয়, এটা আমাদের সব থেকে বড় প্রায়োরিটি। আমরা আমি যখন যেদিন ঘটনা ঘটেছে তার পরদিনই তার পরিবার পরিজনের কাছে আমি পৌঁছে গেছিলাম, তার বাড়িতে আমি গেছিলাম, তার শোকস্তব্ধ বাবা মার সঙ্গে আমি কথা বলছিলাম। তাদের প্রথম বক্তব্য যে আমরা আমাদের মেয়েকে আর ফেরত পাবো না, কিন্তু আমরা সুবিচার চাই, এবং বিচার এই জন্যই চাই যাতে আমাদের মেয়ের সাথে যা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের আর কোনো মেয়ের সাথে যেন এই দুর্বিষহ কাণ্ড না ঘটে, এবং এটা হলো আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। তার জন্য আমরা রাজপথে নামছি, বিভিন্ন ধরনের, কখনো আমরা পেন ডাউন করছি, কখনো মোমবাতি মিছিল করছি, কখনো ডাক্তাররা লালবাজার অভিযান করছে, কখনো ডাক্তাররা পথে নেমে মানববন্ধন করছে, চিকিৎসক সমাজ, প্যারামেডিক্স, নার্সিং স্টাফ সকলে রাস্তায়, এবং বিভিন্ন পেশার সঙ্গে, কেউ ব্যাংকিং পেশা, কেউ হয়তো চিত্রশিল্পী, সকলে আজকে রাজপথে, এবং সকলের কাছে কিন্তু মুখে একটাই দাবি, একটাই স্বর, আরজি কর আর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। এটা আমাদের প্রত্যেকের, এবং জাস্টিস ফর আরজি কর এটা আমাদের কাছে একটা, যে বললাম যে বিচার তখনই হবে যখন আমাদের দ্বিতীয় কোনো অভয়া আর না হয়। আর দ্বিতীয় অভয়া যেমন আমরা এর আগে দেখেছি যে কামদুনিতে নির্যাতিতা, তারপরে আবার কামদুনির মতন ঘটনা ঘটছে, হাঁসখালিতে একজন নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হলো। তারপরে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানী মন্তব্য করেছিলেন, যিনি নির্যাতিতা, যিনি মৃতা, তারই চরিত্রের উপর প্রশ্ন করেছিলেন, এবং তিনি ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে চান। তিনি আবার পার্ক স্ট্রিটে যখন যিনি ধর্ষিতা হয়েছিলেন তারও ক্যারেক্টারের উপর প্রশ্ন চিহ্ন করা হয়েছিল। বিভিন্ন সময় যে একটার পর একটা ঘটনা, সন্দেশখালি, হাঁসখালি, পার্ক স্ট্রিট, কামদুনি, তারপরে আরজি কর, আর কতবার বারবার এই যে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, এটার কেন? এটা কি শুধুমাত্র এটা কোনো একটা জায়গার ঘটনা না, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম কোথাও একটা ক্রিমিনালরা এত বলতে পারেন মাথাচাড়া দিয়ে এসছে, এত সাহস কোথা থেকে পাচ্ছে ক্রিমিনালরা? এই জবাবটা কিন্তু অনেক, মানে এই কোশ্চেনটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে আসছে, এবং এই প্রশ্নের জবাবটা কিন্তু এই বিচারের মাধ্যমেই আসবে। আচ্ছা, প্রতিবাদের ভাষা হিসেবে এক একজন এক একটা পন্থা অবলম্বন করেছেন। আমি রিসেন্টলি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, একজন ডাক্তার তার প্রেসক্রিপশনে একটা স্ট্যাম্প ইউজ করেছেন যেখানে লেখা রয়েছে বিচার চাই আরজি কর। আপনারা কি এই ধরনের ক্যাম্পেইনকে স্বাগত জানাচ্ছেন? বিভিন্ন ভাবে আমরা, কেউ ব্যাজ ইউজ করছি, কেউ হাতে রিস্টব্যান্ড ইউজ করছি, তো কেউ বললাম না পেন ডাউন করছে, কেউ আমাদের স্ট্যাম্পের মধ্যেও আমরা লিখছি বিচার চাই, কেউ আমাদের যারা পেশেন্ট আসছে তাদেরকেও আমরা কিছু লিফলেটস দিচ্ছি, তো এরকম তাদেরকেও আমরা ব্যাচ পড়াচ্ছি। ইনফ্যাক্ট এখন আমরা প্রায় 100 জন পেশেন্ট যারা এসেছিলেন একটি হাসপাতালে, তো তাদের প্রত্যেকে সেই ব্যাজও পড়ে অভয়ের বিচার চেয়ে সেই ব্যাজ। কিন্তু এই যে এই আজকে যে গণ আন্দোলন বলতে পারেন, এখানে যে চিকিৎসক সমাজ, তার সাথে সাথে বিভিন্ন যারা প্রফেশনাল সেক্টরে আছে, বিভিন্ন যারা শিক্ষক আছেন, বিভিন্ন স্তরের মানুষ, যারা দিন আনি দিন খাই মানুষ, তারাও আজকে রাজপথে, ছাত্ররা রাস্তায়, শিক্ষকরা রাস্তায়, যুবরা রাস্তায়, মেয়েরা রাস্তায়, সকলে আজকে কেন? সবার কাছে কিন্তু একটাই দাবি, বিভিন্ন ভাবে প্রতিবাদের বিভিন্ন ভাষা হতে পারে, কেউ হয়তো বিভিন্ন বললাম না, কারোর হয়তো কেউ পেন ডাউন করতে পারেন, কারোর কাছে যিনি লেখক তিনি তার পেন হলো তার সব থেকে বড় একটা, মানে সোর্ডের থেকেও, একটা তলোয়ারের থেকেও ধার বেশি তার পেনে হয়। আবার তার সাথে সাথে আবার অনেক তরুণ যুব, তাদের যে আজকে যে আবেগ, তাদের আবেগের থেকে শক্তিশালী কিছু হতে পারে না। তাদের আবেগে বিভিন্ন যত অন্যায় হয়েছে বিভিন্ন সময়, সেই আবেগে কিন্তু সেই অন্যায় তার শেষ দেখে ছেড়েছে। তো সেই
বিভিন্ন প্রতিবাদের ভাষা হতে পারে, কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত, এবং প্রত্যেকে আমরা আমাদের বোনের বিচার চাই। এবং বিচার তখনই হবে যখন আর দ্বিতীয় কামদুনি হবে না, দ্বিতীয় হাসকালি হবে না, দ্বিতীয় অভয়া হবে না, দ্বিতীয় আরজি কর হবে না। আচ্ছা, আইএমএ রিসেন্টলি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে, তো তার রেজিস্ট্রেশন নাম্বার মানে ডাক্তারি মেম্বারশিপ এটা কি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? না, সেটা মেডিকেল কাউন্সিলের করার কথা, তবে সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন কি নিয়েছে সেটা রাজ্যের মেডিকেল কাউন্সিল ঠিক করার কথা। দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের যে মেডিকেল কাউন্সিল সেটাও নিয়ন্ত্রিত তৃণমূল কংগ্রেস দ্বারা, এবং তাদেরও মাথায় তৃণমূলের কোনো না কোনো নেতা বসে আছে, যারা এই সবুজ আবির খেলে এবং যারা ক্রাইম সিনে প্রেজেন্ট ছিল তারাও এই মেডিকেল কাউন্সিলের অংশ। তো তাদের থেকে আমরা কি অ্যাকশন এক্সপেক্ট করব সেটা সাধারণ মানুষ বুঝে গেছে, সেই জন্যই সাধারণ মানুষ আজকে প্রতিবাদে সোচ্চার হয়ে গেছে। আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, যেহেতু আপনি একজন চিকিৎসক, আপনার নেক্সট জেনারেশন যাকে আপনি আপনার পাশে একজন যোগ্য সহকর্মী হিসেবে চাইবেন, যারা ইন্টার্ন, যারা এখন পড়াশোনা করছে, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেস করে? দেখুন, আমাদের একজন বাংলার মেয়েকে আমরা হারিয়েছি, একজন মেধাবী ছাত্রীকে হারিয়েছি, কিন্তু আমরা এখানে ভয়ে থেমে যাব না। আমরা বাঙালি, আমরা অকুত ভয়, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি থেকে আমাদের জন্ম, এবং আমরা সংঘর্ষ করে, আমরা লড়াই করে নিজেদের সম্মানটুকু পেতে ছিনিয়ে নিতে আমরা শিখেছি। আমরা সেই বাঙালি, তো সেটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এবং অভয়া যাতে আর দ্বিতীয় কোনো কেউ অভয়া না হয় তার জন্য আমরা নিজেরা সাধারণ মানুষ, আমরা আগামী প্রজন্ম, আমরা তরুণ প্রজন্ম, আমরা যুব সকলে মিলে আমরা একসাথে মিলে জোটবদ্ধ হয়ে যাতে দ্বিতীয় কেউ অভয়া না হয় তার জন্য আমরা প্রত্যেকে সোচ্চারও হব এবং সংগঠিত হব। অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে থেকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ কথোপকথন হলো। একজন চিকিৎসকের কাছ থেকে যে ডাউট গুলো ক্লিয়ার হওয়ার ছিল সেগুলো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দ্রনীল বাবু আপনাদের সঙ্গে শেয়ার করলেন। আরো যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে তুলে দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।